আর অবশ্যই নজর থাকবে যে খবরে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তলব, সই জাল তদন্তে ফের ভবানী ভবনে তলব করা হয়েছে তাকে। গত বৃহস্পতিবারও সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেদিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আজ বেলা 12টায় ফের সিআইডি দফতরে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। বৃহস্পতিবারের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 3 বার এই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, যদিও তিনি পরে বলেছেন তদন্তে সব রকম সহযোগিতা তিনি করবেন। সেক্ষেত্রে আজকে বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ, তিনি কি যাবেন আজ? তো বিধানসভায় যে সই জালিয়াতি কাণ্ড, এই কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই গত বৃহস্পতিবার তাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। সিআইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করেও তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়নি, কিন্তু আজকে বেলা 12টায় তাকে আবার তলব করা হয়েছে এবং তিনি বেলা 12টার আগেই সিআইডি দপ্তরে আসবেন এমনটাই খবর এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। তার কারণ বিধানসভায় যে সই জালিয়াতি কাণ্ডে এক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণ যে তিনি দলের সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, এই যে গোটা ঘটনা অর্থাৎ 70 জন বিধায়ক সই করেছিল তাদের কি উপস্থিতি, যারা অনুপস্থিত ছিল কার কথায় কিন্তু এই সই নকল করা হয়েছিল বা তাদের সই কে করেছিল, কার নির্দেশ ছিল, এই সমস্ত বিষয় জানতে হয়। এবং রেজলিউশন যে বুকের কথা বলা হচ্ছে সেই বুক কিন্তু ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করছে, যে কারণে ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি প্রত্যেকটি জায়গায় তল্লাশি করা হচ্ছে, যদিও সেই রেজলিউশন বুক এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই সিআইডির পক্ষ থেকে গোটা ঘটনা এবং দেখা হচ্ছে খতিয়ে। অন্যদিকে বলা হচ্ছে যে বিধানসভায় যে বিধায়কদের অনুপস্থিত যারা ছিল তাদের সই কার নির্দেশে হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে কিন্তু এই গোটা বিষয় সম্পর্কে তিনি জানেন না এমনটা উত্তর দিয়েছিল। এবং এই রেজলিউশন যে বুক যে কার নির্দেশে কোন কোন বিধায়ক যারা ছিলেন যে বিরোধী দল আগে থেকে ঠিক করা হবে কিনা, এই নিয়ে বৈঠক হয়েছিল কিনা, বৈঠক কে ডেকেছিল এবং যে সমস্ত বিধায়করা অনুপস্থিত ছিল তাদের সই কে বা কারা করলো এবং নির্দেশ কাজ ছিল। একদিকে দেখা যাচ্ছে ক্যানিং পূর্বের যিনি বিধায়ক তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করেছিলেন প্রথমে সবার আগে তিনি কোনো বিধানসভার রেজলিউশন বুকে সই করেননি, তাহলে তার সই কে করলো, এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর খোঁজার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হচ্ছিল। পরপর তিনি 3 বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার তিনি আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনে সন্ধ্যা 6টার আগে হাজিরা দিলেন এবং 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো। যদিও সেই জিজ্ঞাসাবাদে সিআইডি আধিকারিক তারা সন্তুষ্ট নয়, তার কারণ একাধিক প্রশ্নের উত্তর তিনি জানি না বলে এড়িয়ে গিয়েছেন এবং রেজলিউশন যে বুকের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে তিনি সেই সম্পর্কে জানেন না এমনটা উত্তর দিয়েছেন এবং এই সমস্ত তথ্য পাওয়ার জন্যই তাকে কিন্তু আবার তলব করা হয়েছে। কারণ গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জিজ্ঞাসাবাদে সিআইডি যে আধিকারিক তারা সন্তুষ্ট নয় এবং আজকে বেলা 12টায় তিনি আসবেন এবং সিআইডির যে সিট গঠন করা হয়েছিল ডিআইজি পদমর্যাদা আধিকারিকের পক্ষ থেকে তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করবে এবং তার বয়ান গোটা কপি করা হবে বলে সঙ্গে থাকো অনুপ। এবার কি অভিষেক আর কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? সইজাল কাণ্ডে আজকে অভিষেককে তলব করেছে সিআইডি এবং আজই কুণাল ঘোষকেও সইজাল তদন্তে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। একই দিনে অভিষেক ও কুণালকে ভবানী ভবনে তলব, দুজনকে মুখোমুখি বসাতে পারে সিআইডি। আমাদের সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। প্রথমে একবার জেনে নিই যে আজকে কি তাহলে দুজনকে অর্থাৎ কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসাবে সিআইডি এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই মুখোমুখি বসানোর প্রয়োজনীয়তা কেন মনে করছে সিআইডি, কোন তথ্য পেতে চাইছে? বিধানসভা যে সই জালিয়াতি কাণ্ডে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের বাড়িতে যখন নোটিশ দিতে হয় সেক্ষেত্রে এক প্রকার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যেমন বেলাটায় 12টায় তলব করা হয়েছে, অন্যদিকে যিনি বিধায়ক কুণাল ঘোষ বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তাকেও তলব করা হয়েছে, তাকে দুপুর 2টোর পরে তলব করা হয়েছে। সেক্ষেত্রে দুজনকে কিন্তু প্রথমে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে, যদি প্রয়োজন মনে করে তদন্তকারী যারা আধিকারিক তারা কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। যখন কোনো প্রশ্নের উত্তর স্পষ্ট হবে না অর্থাৎ দুরকম কোনো বয়ান পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকে জিজ্ঞাসাবাদের কারণ এই সমস্ত তথ্য গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ যে করা হয়েছিল সেখানে কিন্তু অধরা ছিল এবং আজকে যখন কুণাল ঘোষ তিনি বিধায়ক তাকেও তলব করা হয়েছে, তাকেও এই একাধিক এই সমস্ত বিধানসভার সই জালিয়াতি কাণ্ড কোন কোন বিধায়কের অনুপস্থিতি ছিল, সই কারা করেছিল একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। যে ক্ষেত্রে দুজনের বয়ান যদি আলাদা আলাদা হয় তাহলে মনে করা হচ্ছে বেলার পরে অর্থাৎ প্রথমে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হলো, পরবর্তী ক্ষেত্রে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও এখনো পর্যন্ত মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা সিআইডি আধিকারিক তারা স্পষ্ট করছে না, কিন্তু তারা অস্বীকারও করছে না। তার কারণ
একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই তলব করা হয়েছে, অন্যদিকে বিধায়ক কুণাল ঘোষ তাকেও তলব করা হয়েছে। এবং এই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিন্তু দুজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বয়ান দেন সেক্ষেত্রে তিনি জানি না বলে এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে এই অনুপস্থিত বিধায়ক কারা কারা কিভাবে তাদের সই কারা কারা করলেন, কার নির্দেশ ছিল, এই বিষয়েও কিন্তু কুণাল ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি বয়ানে একাধিক অসঙ্গতি থাকে, গড়মিল পায়, সেক্ষেত্রেই কিন্তু বেলার পরে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের এই সম্মুখীন করা হতে পারে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। একেবারেই তথ্য মিলিয়ে দেখতে দুজনকে মুখোমুখি বসাতে পারে সিআইডি, নজর থাক। ধন্যবাদ অনু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর পর তলব, রবি সোম মঙ্গল 3 দিন পর পর হাজিরার নির্দেশ ইডি আর সিআইডির। একাধিক থানাতেও নালিশ জমছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নামে। দলে বিদ্রোহের মুখে, বাইরে পুলিশি তলবের মুখে, এটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি। রবি সোম মঙ্গল পরপর 3 দিন হাজিরার নির্দেশ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। রবিবার সই জালিয়াতি অভিযোগের মামলায় ফের অভিষেককে ডেকেছে সিআইডি। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ডেকেছে ইডি। মঙ্গলবার ডিজে মন্তব্যের জেরে ভবানী ভবনে তলব সিআইডির। গত বৃহস্পতিবার 11ই জুন বিধায়কদের সই জালিয়াতির অভিযোগের তদন্তে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি, টানা 5.5 ঘন্টা। সূত্রের দাবি, অভিষেকের কাছ থেকে বহু প্রশ্নের সন্তোষজনক জবাব পায়নি সিআইডি। এরপর রবিবার ফের তলব। একই মামলায় রবিবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও ভবানী ভবনে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15ই জুন সোমবার তাকে তলব করেছে ইডি। রাজ্য তোলপাড় হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে, যে দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীদের। জেলে যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই মামলাতেই ইডি স্ক্যানারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেফতার করেছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ান, আর্থিক নথি এবং বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেছেন তদন্তকারীরা। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের থেকে পাওয়া সূত্র ধরেই তলব অভিষেককে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। জবাবটা এমন ভাবে দিতে হবে, গড়ায় গন্ডায়। ভোটের আগে চড়া সুর, মঞ্চ দাপিয়ে ডায়লগ, ভোটের পরে সেই ডায়লগেই বিপাকে। এই ডিজে মন্তব্যের জেরে অভিষেকের নামে মামলা। মঙ্গলবার সিআইডি তলব। আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়ালো অভিষেকের। শনিবার অভিষেকের বিরুদ্ধে 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। সিট গঠন করে দুর্নীতির তদন্ত চান বিজেপি নেতা। অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নামে অভিযোগের পাহাড়। কয়লা পাচার মামলায় 2022 সালে দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই একই মামলায় কলকাতার ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেকের স্ত্রী রুজি রাও। অভিষেককে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালতও। 2021 সালের ভোটের পর ত্রিপুরার খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই ডাকা হয়েছে অভিষেককে। 22শে জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিষেক এবং তার পরিবারের 17টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা।
বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ জানিয়ে চাপানুতোর চলছে। শনিবার আবার তার পিয়ের খোঁজে মাঝরাতে বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সব মিলিয়ে চাপে অভিষেক। অভিষেক তো বাইরে আছে কেন? ও তো এখন জেলখানায় নিজের থেকে সারেন্ডার করে যাওয়া উচিত। যা দুষ্কর্ম করেছে, যা চুরি করেছে, এটা চোর ছাড়া তো কি মানুষ তো ওদেরকে কেউ মনে করছে না। এদেরকে দেখলেই চোর চোর করে তাদের হচ্ছে তারা করছে মানুষ। অর্থাৎ জেলখানায় যাবে, তার ভবিষ্যৎ হচ্ছে ওই জায়গাতে, ওখানে জেলের ভাত খাওয়া। নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কোটি কোটি টাকার জমি দুর্নীতি। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূলের বিধায়ক। এবার এই দুর্নীতি তদন্তে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। সুমিতের খোঁজে মাঝরাতে পুলিশ অভিষেকের দুয়ারে। শুক্রবার মাঝরাত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলে। অভিষেকের বাড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে এই হানা, যার নাম জড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কোটি কোটি টাকার জমি দুর্নীতির সঙ্গে। কি এই দুর্নীতি? কারা জড়িত এই দুর্নীতির সঙ্গে? জমি দুর্নীতির সূত্র ধরেই প্রথমে গ্রেপ্তার মেদিনীপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, আর তাকে জেরা করেই জেলা পুলিশ পৌঁছে গেছে কলকাতায়। সুজয় হাজরা 2021 থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি। 2024-এর উপনির্বাচনে মেদিনীপুর আসন থেকে জিতে তৃণমূল বিধায়ক। 26-এ এই আসনে বিজেপির শঙ্কর গুছাইতের কাছে হেরে যান। মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2019 থেকে নাকি জমি জালিয়াতির কারবার শুরু। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল করা হতো, তারপর ভুয়ো নথির সাহায্যে জমির দলিল তৈরি, সেই দলিলের সাহায্যেই জমি বিক্রি। অভিযোগ, এভাবেই 200 বিঘা সরকারি জমি বিক্রি করেছেন সুজয় হাজরা। এ নিয়ে শালবনী থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে 9টি ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে রয়েছে আইপিসি 420 ধারায় প্রতারণা, 467 ধারায় দলিল জাল, 468 ধারায় প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি, 472 ধারায় জালিয়াতির জন্য নকল সিল অথবা স্ট্যাম্প তৈরি, 406 ধারায় বিশ্বাসভঙ্গ বা কারো সম্পত্তি আত্মসাৎ করা, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। পুলিশের দাবি, সুজয়কে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম সামনে আসে। সুজয় এবং সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। এরপরই সুমিতের খোঁজ শুরু হয়। সুমিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, সুমিতের মোবাইল ফোনের লোকেশন মেলে অভিষেকের বাড়ি এবং আশপাশের এলাকা থেকে। এরপরেই শুক্রবার মাঝরাতে অভিষেকের বাড়িতে পুলিশের অভিযান। নিউজ 18 বাংলা। আজ দিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আজ দিল্লিতে বেসুরোদের স্ট্র্যাটেজি বৈঠক। আজ দিল্লিতে কাকলির বাড়িতে বেসুরোদের ডিনার। সেই ডিনারে যোগ দিতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল স্পিকারের কাছে দাবি জানাতে পারেন বেসুরোরা। সংসদে আলাদা ব্লক চেয়ে আবেদন তৃণমূলের 20 সাংসদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, একবার জেনে নেব যে বৈঠকে কারা কারা থাকবেন, এবং অবশ্যই যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই বেসুরো সাংসদরা তারা কিভাবে নিজেদের ঘর গোছানোর প্ল্যানিং করছেন। দেখো, প্রথমত হচ্ছে যে বিদ্রোহী যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা সোমবার দিনকে লোকসভা স্পিকারের মুখোমুখি হতে পারেন, এমন একটা সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা স্পিকারের মুখোমুখি হওয়ার আগে তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করতে চান। সূত্রের খবর আজকে সেই বৈঠক হবে, এবং যেহেতু প্রথম থেকেই এই ব্লকের দায়িত্বে আমরা দেখেছিলাম যে কাকুলি ঘোষ দস্তিদার তিনি ছিলেন, পরবর্তী সময় একাধিক সাংসদ তারা যোগ দিতে শুরু করেন, এবং যে সইয়ের যে কপি, যেগুলো পরবর্তী সময় যে ছবি প্রকাশ্যে চলে আসে, ভাইরাল হয়, সেখানে কাকুলি ঘোষ দস্তিদারের নামের পাশে লেখা রয়েছে চিফ হুইপ বলে। ফলে তিনি
গুরুত্বপূর্ণ দায়িত্বই বিদ্রোহী ব্লকে তিনি সামলাতে চলেছেন বা সামলাবে, এমনটাই সূত্রের খবর। তো সেই অনুযায়ী এই বিদ্রোহী ব্লকের সাংসদদের ভূমিকা কি হবে, সংসদ অধিবেশন চললে তারা কিভাবে তাদের ভূমিকা পালন করবেন এবং লোকসভা স্পিকারের কাছে গিয়ে কেন তারা বিদ্রোহীদের এই আলাদা ব্লক তৈরি করার প্রয়োজনীয়তা হলো, তার মূল উদ্দেশ্য কি হবে, এই সংক্রান্ত বিষয় আলোচনা হবে। এবং মনে করা হচ্ছে যে একাধিক যারা বিদ্রোহী ব্লকের সাংসদ 20 জন, তাদের অধিকাংশ জনই দিল্লিতে পৌঁছেছেন বা কয়েকজন পৌঁছেছেন, তারা প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। সঙ্গে থাকো আবির। শাহী দরবারে বেসুরো সুদীপ, অমিত শাহর কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকালই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ সুদীপের। ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকেই শাহর কাছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, অমিত শাহর সঙ্গে দেখা করেন। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আমরা দেখেছি এর আগে যারা বেসুরো সাংসদ তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন, কথা বলেছেন। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলার পরও অমিত শাহর সঙ্গেও দেখা করলেন, কি তাৎপর্য? দেখো, যে সমস্ত সাংসদরাই বিদ্রোহী ব্লকে রয়েছে তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি দুই ধরনের, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা দুই ধরনের ক্ষেত্রেই সংসদীয় এবং পরিষদীয় রাজনীতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ। এবং যেহেতু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম এবং দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দুতে থাকা যে সমস্ত নেতারা রয়েছেন তাদের সঙ্গে পারস্পরিক সৌজন্যতা বা যাকে বলা হয় রাজনৈতিক দায়িত্ব পালন করার যে কাজ, সেটিও সুদীপ বন্দ্যোপাধ্যায় বরাবর তিনি করে এসেছেন। এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি লোকসভার মধ্যে একাধিক সময় তিনি সামলেছেন। তো এহেন ব্যক্তির বিদ্রোহী ব্লকে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের ক্ষেত্রে নজর কাড়ার মতো একটি ঘটনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে কি হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং যারা বিদ্রোহী ব্লকের যারা সাংসদরা রয়েছেন আগামী দিনে তাদেরকে কি দায়িত্ব বা ভূমিকা পালন করতে হতে পারে, তারা ঠিক কি চাইছেন, সেই সংক্রান্ত বিষয়ে একটা আলোচনার সম্ভাবনা থাকছে। এটা ঠিক যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে আগেও সাংসদরা বৈঠক করেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছেন। জাতীয় রাজনীতিতে বলা হয় যে তিনি অমিত শাহের ঘনিষ্ঠ নেতা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাকে যথেষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনের সময়। কিন্তু অমিত শাহ তাকে বলা হয় রাজনীতিতে তিনি চাণক্য এবং তার সঙ্গে যে বৈঠক, তার সঙ্গে দেখা করা আগামী দিনে এর একটা গুরুত্ব বা প্রভাব বুঝতে পারা যাবে। তবে এই বৈঠক এক হচ্ছে বিদ্রোহী ব্লকে কেন তিনি এলেন, আর দ্বিতীয়ত তিনি যেহেতু দীর্ঘদিনের সাংসদ, বহুদিন ধরে তিনি বিভিন্ন স্তরের রাজনীতিকে দেখেছেন, সেদিক থেকেও অমিত শাহের সঙ্গে এই বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ আবির। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদার সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল সুদীপদার জন্য আমরা সবাই সবকিছু করেছি। সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয়, আমাদের হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না। কিন্তু যারা গদ্দারি করলো বাংলার মানুষ তাদের মনে রাখবে। তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে। বিরোধী ব্লকেই সুদীপ, বেসুরোদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আলাদা ব্লক চেয়ে স্পিকারের কাছে আবেদন তৃণমূলের, সেই চিঠিতে সই তৃণমূলের 20 বেসুরো সাংসদের। এবার বেসুরোদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी पार्टी वर्किंग कमेटी हमको अभी प्रेसिडेंट पोस्ट में काम करने के लिए बोला। যেমনটা কুণাল ঘোষ বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেসুরো হওয়ার পর পদ কাটল তৃণমূল। উত্তর কলকাতা তৃণমূল সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বেসুরো হওয়ায় সুদীপের পদ কাটল তৃণমূল। উত্তর কলকাতা সভাপতি হলেন কুণাল ঘোষ। কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে অভিষেক বনাম কুণাল, সাংসদ বিধায়কের মধ্যে তীব্র বাদানুবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল অভিষেক ঝগড়া। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তাকে নিয়েই কুণাল অভিষেকের ঝগড়া। আত্মসহায়কের খোঁজে রাতে অভিষেকের দুয়ারে পৌঁছে যায় পুলিশ। রাত 3টে নাগাদ শালবনী থানার পুলিশ পৌঁছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে এবং তা নিয়েই কর্মসমিতির বৈঠকে অভিষেক বনাম কুণাল তীব্র বাদানুবাদ।